নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের গল্পের আসরে। সত্যান্বেষী নিখিলেশ সিরিজের গল্পে আমরা আপনাদের থেকে পেয়েছি অনেক ভালোবাসা, আর আমরা যে এতটা সাপোর্ট পাবো সেটা সত্যিই ভাবতে পারিনি। তাই আজ আমরা আপনাদের জন্য সত্যান্বেষী নিখিলেশ বক্সী সিরিজের আরও একটি দুর্ধর্ষ রহস্য রোমাঞ্চ গল্প নিয়ে হাজির হয়েছি। লেখক সুকান্ত দাসের কলমে হারানো মূর্তির রহস্য। আশা করি তোমাদের সবার গল্পটি খুব ভালো লাগবে। তাহলে বেশি কথা না বলে শুরু করা যাক আমাদের আজকের নিবেদন। আর প্রতি সপ্তাহে এইরকম দারুণ দারুণ সব গল্প শুনতে হলে কি করতে হবে মনে আছে তো? শুধুমাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। সকালে চায়ের কাপ হাতে নিয়ে আমি আমার ঘরে বসে রয়েছি। একটা রহস্য উপন্যাস লেখা প্রায় শেষ হয়ে গেছে, সেটাই আরও একবার খতিয়ে দেখে নিচ্ছি। এমন সময় ও ঘরে মনে হলো নিখিলেশ কারোর সাথে টেলিফোনে কথা বলছে। তার কথা শুনতে পাওয়ার কথা নয়, তবুও নিখিলেশ যখন একটু জোরের সাথে কোনো কথা বলে তখন সেটা শুনতে পাওয়া যায়, তবে কথাগুলো ভালোভাবে বোঝা যায় না। আমি আর সেদিকে কান না দিয়ে নিজের মতো করে কাজ করে যেতে লাগলাম। একটু পরে কাজ কিছুটা বন্ধ রেখে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালাম। এখন মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, এটা বর্ষাকাল, এখন এটা হয়েই থাকে। তবে তার চেয়েও অসহ্য যে ব্যাপারটা, সেটা হলো সারাদিন ধরে টিপটিপ করে বৃষ্টি হয় আর আকাশে মেঘ জমে থাকা। কোনো কাজে বেরিয়ে পড়া যায় না। কোথাও বেরিয়ে পড়লাম আর তার সাথে সাথেই শুরু হলো জোরে বৃষ্টিপাত। আমি চুপ করে ব্যালকনির সামনে দাঁড়িয়ে বৃষ্টি দেখে চলেছি। এমন সময় নিখিলেশ তার ঘর থেকে বেরিয়ে এসে আমার পাশে দাঁড়ালো। তার হাতে চায়ের কাপ। চায়ে একটা শব্দ করে চুমুক দিয়ে নিখিলেশ বলল, কে? তোমার রহস্য উপন্যাস লেখা তাহলে শেষ? পাঠাচ্ছ কবে? প্রকাশ হয়েছে? শেষ তো হয়েছে, কিন্তু ব্যাপারটা একটু খুঁটিয়ে দেখে নেওয়া দরকার। কোথাও কোনো ভুল হয়েছে নাকি, আর কোথাও কিছু সংযোজন করতে হলে সেটা এই মুদ্রণেই হয়ে যাবে। অনেকদিন মাথা ঘামানোর মতো কেস হাতে আসেনি, বুঝলে অমরজিৎ। তবে এক ভদ্রলোক একটু আগেই আমায় টেলিফোন করেছিলেন, জানিয়েছেন তার একটা মূর্তি চুরি গেছে। তবে কেসের ব্যাপারে ভদ্রলোক যতটা বললেন তাতে মনে হলো ভদ্রলোকের পুরনো মূর্তি জমানোর একটা অভ্যেস রয়েছে, আর সেখান থেকে তার কোনো একটা মূর্তি হারিয়ে গেছে। আমি বললাম, ব্যাপারটা ভালো করে জেনে নিয়েছো তো? আসলে তুমি তো বলো মাঝে মাঝে অতি সামান্য কেসের জন্য তোমায় ছুটে যেতে হয়, তারপর দেখা যায় শেষটায় কিছুই নেই, তখন সেটা ছেড়ে দিতে হবে। তাই এমনটা যেন আবার না হয় যে অযথা বনবাসের পিছনে আমরা দৌড়লাম। নিখিলেশ আর আমি যেখানে বসে রয়েছি সেটা একটা দোতলা বাড়ি। সেই বাড়ির একতলার বসার ঘরে আমাদের বসতে দেওয়া হয়েছে, আর আমাদের সামনে চায়ের কাপ রয়েছে। যার আহ্বানে আমরা এখানে এসেছি সেই ভদ্রলোক এখনও আমাদের কাছে এসে পৌঁছননি। ঘরের মধ্যে চারিদিকে শৌখিনতার নমুনা, সুন্দর করে সাজানো গোছানো একটা ঘর। একপাশে একটা টেবিলের ওপর ফুলদানি, আর সেই ফুলদানির মধ্যে শব্দ গন্ধ ছড়ানো গুচ্ছ ফুল। সেই ফুলের গন্ধে ঘর ম ম করছে। নিখিলেশ আর আমি বেশ কিছুক্ষণ ধরে বসে থাকার পরে ভদ্রলোক দোতলার ঘরের সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে এসে আস্তে আস্তে বললেন, ক্ষমা করবেন নিখিলেশবাবু, আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হলো। আসলে ব্যবসার একটা কাজে হিসাবপত্র নিয়ে বসেছিলাম তো, সেটা শেষ না করে উঠতে পারছিলাম না। বুঝতেই তো পারছেন, এইসব হিসেবপত্র একবার বেখেয়াল হয়েছে কি কোথা থেকে কি হয়ে যাবে। না না রঞ্জিতবাবু, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, চা দিয়েছে দেখছি। তাহলে আসল কথাটাই আলোচনা করা যাক, বেশি সময় নষ্ট হবে না তাহলে। ভদ্রলোকের কথা শুনেই বোঝা যাচ্ছে ভদ্রলোক একজন পাকা ব্যবসায়ী, যে মানুষ সময়ের হিসেব করতে জানে। ভদ্রলোক আমাদের উল্টো দিকের একটা কাঠের চেয়ারের উপর বসে হেলান দিয়ে বললেন, সরাসরি কাজের কথা বলি। আমার ওই মূর্তিটা আসলে ছিল দোতলার একটা ঘরে। আমার ঘরের চারপাশটা দেখেই বুঝতে পারবেন আমি একটু গোছানো মানুষ, একটু গুছিয়ে রাখতে ভালোবাসি। আর তাছাড়া কিছু পুরনো জিনিসপত্র কেনারও শখ আমার রয়েছে। তেমনই ওই মূর্তিটা আমি একটা অ্যান্টিক শপ থেকে কিনে এনেছিলাম।
তা আজ থেকে প্রায় বছরখানেক আগে হবে। দোতলার ঘরে আরও অনেক পুরনো জিনিসপত্রের সাথে ওই মূর্তিটা ছিল। আমি একাই থাকি নিখিলেশবাবু, আমার সাথে একটা সর্বক্ষণের কাজের লোক রয়েছে অবশ্য। তাছাড়া আমার বাড়িতে আর কেউ থাকে না। তবে ব্যবসার কাজে মাঝে মাঝে আমার সাথে দেখা করতে কিছু লোকজন আসে। তাছাড়া এই বাড়িতে আর কোনো লোকজনের আগমন সেভাবে ঘটে না। এবার তাদের মধ্যেই কেউ মূর্তিটাকে নিয়ে গেছে কিনা তা আমি নিশ্চিতভাবে বলতে পারি না। তাদের মাঝে মাঝে দোতলার ওই ঘরে আমার জিনিসপত্রগুলো দেখাতে আমি নিয়ে টিয়ে যাই। সেই ফাঁকে কেউ চুরি করে থাকলে সেটা হতেই পারে নিখিলেশবাবু। এখন কাজের জন্য তো অনেকেই আসে, তাদের মধ্যে কাকে সন্দেহ করব বলুন তো? মূর্তিটা চুরি গেছে সে ব্যাপারটা আপনি কবে জানতে পেরেছেন? এই তো মাত্র 2 দিন আগে। নতুন কিছু নিয়ে এলে তখনই আমি ওই ঘরে যাই, আর তাছাড়া কেউ এলে তখন তাকে দেখানোর জন্য নিয়ে যাই। তাছাড়া ওই ঘরে আমি আর যাইটাই না। আমার কাজের লোকটি ওই ঘরে ঢুকে মাঝে মাঝে জিনিসপত্র পরিষ্কার করে দেয়। 2 দিন আগে নতুন একটা পাথরের ফুলদানি নিয়ে এসেছিলাম, ওটা রাখতেই ওই ঘরে ঢুকেছিলাম। তখন জিনিসপত্রগুলোর ঘাঁটতে ঘাঁটতে দেখতে পাই যে মূর্তিটা ওখানে নেই। তখনই মনে হয় যে মূর্তিটা চুরি হয়েছে। কিন্তু মূর্তিটা ওখানে নেই দেখে আপনার চুরি যাওয়ার কথাটাই কেন মনে হলো? মূর্তিটা ওখান থেকে কোথাও সরিয়ে রাখা হতে পারে তো? নিখিলেশবাবু, মূর্তিটা ওখান থেকে সরিয়ে রাখলে সেটা তো আমি জানতেই পারতাম, আর সেটা তো আমি সরাইনি। আমার কাজের লোকটি সরিয়ে থাকলে সে নিজে বলতো। সেটা ওখানে না দেখে প্রথমে আমি কাজের লোকটিকে সে কথা জিজ্ঞাসা করি, কিন্তু সেও ব্যাপারটা নিয়ে কিছুই জানতো না। তাই আমার মনে হয়েছে যে ওটা চুরিই গেছে। আচ্ছা, তাহলে আপনার সন্দেহ কার কার উপরে হয়? আপনি বলছেন আপনার বাড়িতে অনেকেই এসেছিল, তবে শেষবার আপনি যাকে নিয়ে এসেছিলেন তাকে নিশ্চয়ই মূর্তিটাও দেখিয়েছিলেন। সমস্যাটা তো ঠিক ওখানেই নিখিলেশবাবু। শেষবার আমার বাড়িতে এসেছিল দীপঙ্কর ভট্টাচার্য নামের এক ভদ্রলোক। তখন আমি এই বাড়িতে ছিলাম না, তবে তার আসার কথা ছিল, তাই কাজের লোকটি তাকে ওই ঘরটার সমস্ত কিছু ঘুরিয়ে দেখিয়েছিল। ভদ্রলোক এখান থেকে বাড়ি ফিরে আমায় টেলিফোন করে সমস্তটাই জানিয়েছিলেন। আমি তখন ব্যবসার কাজে বাইরে ছিলাম। এখন সমস্যা হলো যে সেই সময় মূর্তিটা ওখানে ছিল কি না সেই কথাটা কাজের লোকটি নিশ্চিতভাবে বলতে পারছে না। আমি থাকলে তো হয়েই যেত। আপনি মাত্র কয়েকদিন আগে মূর্তিটা যখন দেখেছিলেন তখন সেটা ওখানে ছিল, তবে সেই ভদ্রলোক আপনার বাড়িতে কবে এসেছিল? তারও আগে নিশ্চয়ই। প্রায় সপ্তাহখানেক আগে তো হবেই। তারপরে ওই ঘরে আমার কোনো কাজে আর যেতে হয়নি। যেদিন গেলাম সেদিনই ব্যাপারটা দেখতে পেলাম। দীপঙ্কর বাবুর পক্ষে মূর্তিটা ওখান থেকে সরিয়ে ফেলা সম্ভব, কারণ আপনার কাজের লোকটি যখন তাকে মূর্তিটা দেখাচ্ছিল হতে পারে সে কোনো অন্য কারণে ঘর থেকে বেরিয়েছিল। আপনার কাজের লোকটিকে একবার ডেকে দিন তো। রঞ্জিতবাবুর কথায় তার বাড়ির কাজের লোকটি আসলো, যে আমাদের চা দিয়ে গিয়েছিল। সে এসে দাঁড়ালো। নিখিলেশ চারিদিকে তাকিয়ে বলল, তোমার নাম কি? আমার নাম বলরাম স্যার। রঞ্জিতবাবু এ বাড়িতে না থাকার সময় দীপঙ্কর বাবু ছাড়া আর অন্য কেউ কি এসেছিল তোমার বাবুর সাথে দেখা করতে? না স্যার, ওই দীপঙ্কর বাবু যার কথা বাবু বলছিলেন সেই একমাত্র এসেছিল। তুমি তো তাকে ওই ঘরটা দেখিয়েছিলে। তোমার কি কিছু মনে আছে যে তিনি ওই ঘরে থাকাকালীন তুমি ওই ঘরের থেকে বাইরে বেরিয়েছিলে কি কখনো? সেটা মনে করে বলো তো। একবার ওই বাবু জল চাইলেন, তা জল নেওয়ার জন্য আমি নিচে নেমেছিলাম। তারপর আবার ওই ঘরে গেছিলাম, কিন্তু বাবু যখন ঘর থেকে বেরিয়ে যায় আমি ঘরের দরজা ভালো করে বন্ধ করি। তখনও কিন্তু ওই মূর্তিটা টেবিলের ওপরেই রাখা ছিল, সেটা কিন্তু আমি দেখেছি। আমি এতক্ষণের কথোপকথন শুনে একটা ধারণা করেছিলাম যে দীপঙ্কর বাবু হয়তো ওই জল চাওয়ার সময় মূর্তিটা তুলে নেয়, কিন্তু এখন বলরাম যখন বলল দরজা বন্ধ করার সময়ও মূর্তিটা ওখানে ছিল, তখন আমার সেই চিন্তাটা হঠাৎ করেই কেমন যেন ধাক্কা খেল। নিখিলেশ বলল, মূর্তিটা ওখানে শেষবার তুমি কখন দেখেছিলে? 3-4 আগে আমি ওই ঘরে শেষবার ঢুকেছিলাম। ওই ঘরে ঢুকে ঝাড়পোছ করি, তখনও মনে হয় মূর্তিটা ওইখানেই ছিল। তারপরে বাবু যেদিন ঘরে ঢুকলেন সেদিন বাবু বললেন মূর্তিটা নাকি নেই ওখানে। আমি গোটা ঘর খুঁজে দেখছিলাম, কোথাও ছিল না। 3-4 আগে তুমি যখন ওই ঘরে ঢুকেছিলে তখন মূর্তিটা ওখানে ছিল, সে ব্যাপারে তুমি নিশ্চিত? হ্যাঁ স্যার, আমি নিজের হাতে মূর্তিটা তুলে তারপর জানলার কাছে টেবিলের উপর রেখে ওই টেবিলটা ভালো করে পরিষ্কার করেছিলাম। এখনো আমার স্পষ্ট মনে আছে।
নিখিলেশের মুখে কথা একটা চিন্তার ভাঁজ পড়ল। গভীরভাবে কিছু একটা চিন্তা করতে লাগলো নিখিলেশ। তারপরে বলল, আচ্ছা রঞ্জিতবাবু, আপনি বাড়ি থেকে কখন বের হন? মানে আপনার তো ব্যবসার কাজ রয়েছে, আপনাকে নিশ্চয়ই বাইরে বের হতে হয়। আমি সকালের দিকে বেরিয়ে পড়ি, বিকেল বিকেল ফিরে আসি। আর ওই সামান্য 2-1 দিন বাদ দিলে প্রতিদিনই আমায় এভাবে বেরোতে হয়। আসলে আমার ব্যবসার কাজ বলতে একটা ছোট্ট কারখানা মতো রয়েছে, সেখানে আমি না গেলে কাজকর্ম ঠিকভাবে দেখাশোনা হয় না। বুঝতেই তো পারছেন, নিজের হাতেই সবটা। আচ্ছা, ঠিক ওই সময় বাড়িটা কখন ফাঁকা থাকে? যেমন ধরুন বলরামকে বাজারে যেতে হলে কিংবা অন্য কাজে যেতে হলে। তেমন হলে আমি নিজের হাতে দরজা বন্ধ করে তারপর তালা দিয়ে যাই। ওই দোতলার ঘরের দরজাটা কি তালা বন্ধ করা থাকে? না স্যার, ওই ঘরের দরজা এমনি শিকল টানা থাকে। কিন্তু কেন স্যার আপনি? বলরাম তার কথা শেষ করলো না, তার আগেই নিখিলেশ বলে উঠল, আপনার বাড়ির পিছনের দিকে কয়েকটা গাছ রয়েছে দেখলাম। বড় গাছগুলো কি আপনাদের না আপনার বাড়ির পাশের বাড়ির? আমাদের বাড়ির গাছ। কিন্তু কেন বলুন তো নিখিলেশবাবু? নিখিলেশের কথার উত্তর না দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, চলুন রঞ্জিতবাবু, আপনার দোতলার ঘরটা একবার দেখে আসা যাক। যে ঘরে মূর্তিটা ছিল সেই ঘরের কথাই বলছি। রঞ্জিতবাবু আমাদের কথায় উঠে দাঁড়ালেন। তারপর কাজের লোকটিকে কিছু একটা নির্দেশ দিয়ে আমাদের দুজনকে নিয়ে দোতলায় উঠে এলেন। দোতলায় পরপর 3টে ঘর। একটা ঘরের দরজায় শিকল টানা। সেই শিকল খুলে ঘরের ভেতরে আমরা ঢুকলাম। রঞ্জিতবাবু এগিয়ে ঘরের জানলা দুটো খুলে দিলেন। জানলা না খুললে এই ঘরটা অন্ধকার হয়ে থাকে। নিখিলেশ রঞ্জিতবাবুকে বেশ কিছুক্ষণ লক্ষ্য করল, তারপর ঘরের চারপাশে তাকিয়ে দেখতে লাগলো। ঘরের চারপাশে কয়েকটা লম্বা বড় বড় টেবিল, আর তার উপরে পাথর, পেট্রোল, এমনকি মাটির কিছু পুরনো জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখা রয়েছে। দেখেই বোঝা যায় এগুলো পুরনো। এইসব কিছুতে একটা সূক্ষ্ম কারুকার্যের ছাপ রয়েছে। রঞ্জিতবাবুর শখ যে খুব একটা খারাপ নয় সেটা বোঝা যাচ্ছিল। রঞ্জিতবাবু আমাদের সমস্ত কিছুই ঘুরে ফিরে দেখাচ্ছিলেন। একসময় নিখিলেশ বলল, ওই মূর্তিটা ঠিক কোথায় ছিল বলুন তো রঞ্জিতবাবু? এই যে এই টেবিলটার উপরেই ছিল মূর্তিটা, কিন্তু এখান থেকে যদি কোথাও সরানো হয় কিংবা নিজে থেকে পড়ে গিয়ে থাকে তাহলে আপনি দেখতেই পারছেন নিখিলেশবাবু, গোটা ঘরের মেঝে তো পরিষ্কার। নিখিলেশ কিন্তু টেবিলটা ভালো করে দেখল। সেই টেবিলের উপর আরও কয়েকটা মূর্তি রয়েছে। সেই মূর্তিগুলোর মধ্যে একটা মাটির মূর্তি হাতে নিয়ে দেখতে দেখতে বলল, ওই মূর্তিটা আসলে কিসের ছিল বলুন তো? মাটির? না নিখিলেশবাবু, ওই মূর্তিটা আসলে খানিকটা পিতলের মূর্তি। তবে খানিকটা বললাম তার একটা কারণ রয়েছে। অনেক সময় পিতলের সাথে লোহা মিশিয়ে মূর্তি তৈরি করা হয়, সেক্ষেত্রে মূর্তির টেকসই কিংবা অন্যান্য কিছু সুবিধা হয়। এই মূর্তিতেও তেমনই ছিল, তবে মূর্তিটা বেশ পুরনো আর বেশ ভালো লেগেছিল আমার, তাই নিয়ে এসেছিলাম। বাজারে মূর্তিটার দাম খুব বেশি ছিল। মানে এই সব পুরনো অ্যান্টিক জিনিসপত্রের একটা আলাদা দাম থাকে বলে আমি জানি। আসলে এই মূর্তিটা আমাদের হিন্দু ধর্মের এক দেবতার অতি প্রাচীন রূপ। তার নামটা আমার ঠিক মনে নেই। এসব নিয়ে খুব বেশি চর্চা তো আমি করি না। যতদূর মনে পড়ে নটরাজ কিংবা ওই ধরনের কিছু একটা হবে। মূর্তিটার দাম কেমন হবে তা জানি না, তবে পুরনো মূর্তি হিসাবে তার অ্যান্টিক দামটা একটু বেশিই হবে, কারণ জেনেটিক শপ থেকে আমি এই মূর্তিটা কিনেছিলাম। সেখানে কিন্তু এই মূর্তিটার জন্য অনেকেই টাকা দিতে চেয়েছিলেন। আচ্ছা জয়ন্তবাবু, মূর্তিটা কি খুব ভারী ছিল? হ্যাঁ নিখিলেশবাবু, সাধারণ পিতলের মূর্তি, অতটা ভারী হওয়ার কথা নয় যতটা ভারী ছিল। কিন্তু কেন বলুন তো? নিখিলেশের মুখে হঠাৎ করে যেন একটা চিন্তার ভাঁজ আবার ফুটে উঠল। আমি বুঝতে পারছিলাম নিখিলেশ মূর্তিটার ব্যাপারে কিছু একটা ভেবে চলেছে। নিখিলেশ টেবিলটার কাছ থেকে সরে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। তারপর বাইরের দিকে তাকিয়ে দেখতে লাগলো। জানালাটা দোতলায়, তাই বেশ খানিকটা উঁচুতে। এখান থেকে পাশের বাড়ির ছাদ আর মাঝখানে একটা পাঁচিল দেখা যায়। নিখিলেশ সমস্ত কিছু দেখে নিয়ে জানালাটা একটু পরীক্ষা করে দেখল। তারপরে বলল, আমার দেখা হয়ে গেছে। আর রঞ্জিতবাবু, এবার আমরা বাইরে যাব, আর আপনার বাড়ির ছাদটা যদি একবার দেখা যেত তাহলে খুব ভালো হতো। নিখিলেশ হঠাৎ বাড়ির ছাদ কেন দেখতে চাইলো সেটা আমি বুঝতে পারলাম না। তবুও নিখিলেশের কথায় আমরা ছাদে গিয়ে পৌঁছলাম। ছাদ রেলিং দিয়ে ঘেরা, তাছাড়া আর তেমন কোনো বিশেষত্ব ছাদে নেই।
একটা লোহার তার ছাদের এই প্রান্ত থেকে ও প্রান্তে বাঁশের মাধ্যমে টাঙিয়ে রাখা হয়েছে, বোধহয় জামা কাপড় মেলার কাজে লাগে। ছাদের সিঁড়ি দিয়ে নামতে নামতে রঞ্জিতবাবু বললেন, নিখিলেশবাবু, আমি জানি কেসটা অতি সহজ নয়, আপনার যত দিন সময় লাগে আপনি সময় নিন, কিন্তু আমি মূর্তিটা খুঁজে বার করতে চাই। যদি সেটা না পাওয়া যায় তাহলে মূর্তিটা কে চুরি করলো সেটা আমি অন্তত জানতে চাই। আশা করি আপনি এখন কেসটা হাতে নেবেন। সময় যে একটা লাগবে সে ব্যাপারটা স্বীকার করতে আমার আপত্তি নেই। রঞ্জিতবাবু, আপনার কেসটা আমি হাতে নিলাম। কিছু ব্যাপারে আপনাকে আবার টেলিফোন করতে হতে পারে। আশা করি টেলিফোন করলে আপনাকে না পেলেও আপনার কাজের লোকটিকে আমি পেয়ে যাব। রঞ্জিতবাবু মাথা নাড়িয়ে সম্মতি জানাতেই আমরা সেখান থেকে বেরিয়ে এলাম। পথে নেমে আমরা গাড়ি ধরলাম বাড়ি পর্যন্ত যাওয়ার জন্য, কারণ রঞ্জিতবাবুর বাড়িটা আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে উত্তরের দিকে। গাড়িতে বসে নিখিলেশ গম্ভীর মুখেই রইল। আমি তাকে আর কিছুই জিজ্ঞাসা করলাম না, কারণ জানি এখন তাকে কিছু জিজ্ঞাসা করলে সে আমায় বলবে না। বাড়ি ফিরে হাত ধুয়ে নিখিলেশের ঘরে গিয়ে দেখি সে ততক্ষণে পোশাক বদলে ইজি চেয়ারে হেলান দিয়ে শুয়ে রয়েছে। আমি সামনের চেয়ারে ধপ করে বসে বললাম, কি বুঝলে নিখিলেশ? ভদ্রলোকের ওই মূর্তিটা যে চুরি গেছে সে ব্যাপারে তো নিশ্চিত, কিন্তু চুরিটা কে করলো? এবার তো মনে হয় দীপঙ্কর নামের যে ভদ্রলোকের কথা রঞ্জিতবাবু বললেন তিনি করে থাকতে পারেন। তাছাড়াও ওই বাড়ির কাজের লোকটিও এই কাজটা করে থাকতে পারে, কারণ তার কাছে সুযোগ সুবিধা দুটোই বেশি ছিল। কেসের ব্যাপারে প্রথমেই আমার সবাইকে সন্দেহ করতে হয়, তাই এই মুহূর্তে সন্দেহের তালিকা থেকে কাউকে বাদ নয়। তবে আসল কথা হলো, মোটিভ দীপঙ্করবাবুর চুরির ক্ষেত্রে থাকতে পারে, কিন্তু কাজের লোকটির মোটিভ কি থাকবে সেইখানেই থাকে। তাই মূর্তি চুরির ব্যাপারে চাইলে এমন কিছু চুরি করতো যেটা ওদের চোখে পড়বে না। ওই মূর্তিটাই কেন চুরি করতে গেল? ওই মূর্তিটা রঞ্জিতবাবুর বেশ পছন্দের, আর তেমনই যদি হয় তাহলে এতদিন সেও বাড়িতে রয়েছে, তারপরেও কিছু চুরি করলো না, এখনই হঠাৎ চুরি করতে গেল কেন? নিখিলেশের কথায় আমিও কিছুটা দ্বন্দ্বে পড়ে গেলাম। তবু একবার নিজের যুক্তি সমর্থন করার জন্য বললাম, হয়তো ওই মূর্তিটা বাইরে বিক্রি করার জন্য কোনো লোক সে খুঁজে পেয়েছিল। রঞ্জিতবাবু তো সবসময় বাড়িতে থাকতেন না, সে সময় কেউ বাড়িতে এসে থাকতে পারে মূর্তিটা কেনার জন্য, কিংবা বলরাম বাড়ির বাইরে গেলেও তার সাথে কথা হতে পারে, লোভে পড়ে তো সেই কাজটা করতে পারে। সম্ভাবনা যে একদম নেই সে কথা বলছি না, তবে মোটিভ খুব ক্ষীণ। এত কিছু থাকতে সে ওই মূর্তিটা বেছে নিল, আর চুরি করার পরে সে যদি মূর্তিটা কোথাও বিক্রি করে থাকে তাহলে তার কাছে বেশ কিছু টাকা থাকার কথা। সেই টাকাটা কোথায় গেল? তুমি হয়তো ভুলে যাচ্ছ সেও বাড়িতেই থাকে। তার ঘর খুঁজে দেখলে ওই মুহূর্তে কি টাকাটা পাওয়া যাবে? এতটা কাঁচা কাজ কি সে করতে চাইবে? কেসটা আমরা একভাবে ভেবে চলেছি, অন্যভাবে ভাবতে হবে। কিছু কিছু কেস খালি চোখে সমস্ত কিছু বোঝা যায় না, তার জন্য আমাদের অন্য কিছু কাজে লাগাতে হবে। নিখিলেশ যে ঠিক কিসের কথা বলছে সেটা আমি বুঝতে পারছিলাম না, তবে বুঝতে পারছিলাম এই সামান্য একটা মুহূর্তে চুরির কেসটা ধীরে ধীরে যেন জটিল হয়ে আসছে। আর নিখিলেশ এই কেসটার তদন্ত সমাধান করার জন্য গভীরভাবে ভেবে চলেছে। মাঝখানে 2 দিন কেটে গেল। নিখিলেশ যে কেসটা নিয়ে কি করে চলেছে তার কিছুই আমি জানতে পারলাম না। আসলে আমি আমার রহস্য উপন্যাসটা নিয়ে ব্যস্ত ছিলাম। সেটা প্রকাশকের কাছে পাঠিয়ে বিভিন্ন রকমের কাজকর্ম ছিল, সেগুলোই করছিলাম। প্রায় 3 দিনের মাথায় দুপুরের দিকে নিখিলেশের ঘরে গিয়ে দেখি নিখিলেশ তার ডায়েরিতে কি যেন লিখে চলেছে। আমি সামনের চেয়ারে বসে প্রশ্ন করলাম, কি ব্যাপার নিখিলেশ? তুমি ওই ভদ্রলোকেরা কি যেন নাম? ও, তুমি রঞ্জিতবাবুর কথা বলছো। রঞ্জিতবাবুর কেসটা নিয়ে তো খোঁজখবর নিয়ে চলেছি। দীপঙ্কর নামের লোকটির সাথে এ ব্যাপারে আমার অনেক কথা হয়ে গেছে। ওই ভদ্রলোক পুরোপুরি ব্যাপারটা অস্বীকার করেছেন। তিনি বলেছেন তিনি ওই ঘর থেকে বেরিয়ে আসার সময় ওই মূর্তিটা টেবিলের ওপর ছিল। আর এসব ব্যাপারে তেমন কৌতূহল নেই, তবে রঞ্জিতবাবুর সংগ্রহশালাটা দেখার জন্য গিয়েছিলেন, আর রঞ্জিতবাবুর সাথে এ ব্যাপারে তার আগেই কথা হয়ে গিয়েছিল। আমি নিজেও দীপঙ্কর বাবুর ব্যাপারে খোঁজ নিয়েছি। তাকে সন্দেহের তালিকা থেকে বাদ দেওয়া যাচ্ছে না, কিন্তু তার কোনো সুযোগ কিন্তু ছিল না। তাহলে মূর্তিটা কে চুরি করতে যাবে? আর ও বাড়িতে তো বাইরের কেউ তেমন আসে বলেও তো জানা যায়নি। একমাত্র কাজের লোকটি যখন বাড়ির বাইরে কোথাও যেত তখন একটা সুযোগ রয়েছে, কিন্তু সে সময় ঘরের দরজায় তালা ঝুলত। এখন চোরেরা তালা খুলবার অনেক কৌশল আয়ত্ত করে ফেলেছে অমরজিৎ, তাই তালা খুলে তারপর সেটা আবার বন্ধ করে দেওয়াটা কঠিন কাজ নয়। কিন্তু সমস্যা হলো চোর জানতে পারলো কি করে যে ও বাড়িতে ওখানে একটা মূর্তি রয়েছে?
আর ভালো তালা খোলার ব্যাপারে কোনো না কোনো একটা শত্রুতা থাকা প্রয়োজন ছিল। রঞ্জিতবাবুর কোনো শত্রু এই কাজটা করতে পারে? এইসব অ্যান্টিক জিনিসপত্রের ব্যাপারে অনেক শত্রু থাকে। ধরো তোমার যেটা পছন্দ হয়েছে সেটা আমারও পছন্দ হয়েছে, তুমি কিনতে না পারলে আমি কিনে নিলাম, আর তারপর তুমি আমার কাছ থেকে সেটা চুরি করার চেষ্টা করবে। এই একটা ব্যাপারই আমার মাথায় রয়েছে। তাই যে দোকান থেকে জয়ন্তবাবু মূর্তিটা এনেছিলেন সেই দোকানের লোকের সাথে একবার কথা বলতে হবে, আর সে সময় সেই দোকানে কে কে ছিল সেটাও জানা দরকার। কিন্তু তবুও অমরজিৎ বাড়িতে এসে মূর্তিটা না দেখা গেলে সেটা তো সরানো যাবে না। যে ঘরে মূর্তিটা রাখা রয়েছে সেই ঘরের জানলাটা তুমি দেখেছিলে? নিখিলেশের এমন একটা কথায় আমি অবাক হয়ে গেলাম। একটু চুপ করে থেকে বললাম, জানালা? কিন্তু জানালাতে তুমি কি এমন দেখতে পেলে নিখিলেশ? জানলার ছিটকিনিগুলো তুমি ভালো করে লক্ষ্য করেছিলে কি? ছিটকিনিগুলো কিন্তু খুব একটা শক্ত বলে আমার মনে হলো না। আর যতদূর মনে হয় ওই টেবিলের পাশের জানলাটা। নিখিলেশ কথা শেষ না করে চুপ করে গেল। আমি মনে মনে ভাবলাম, নিখিলেশ কি তাহলে ভাবছে ওই জানালা দিয়ে মূর্তি চুরি হয়েছে? কিন্তু সেটাই বা কি করে হয়? জানালা থেকে টেবিলটা বেশ খানিকটা দূরে, ওখান থেকে হাত ঢুকিয়ে মূর্তি নেওয়া সম্ভব নয়। আর তাছাড়া ওই জানালা পর্যন্ত কেউ পৌঁছবেই বা কি করে? নিখিলেশ কিন্তু নিজের মনে কিছু একটা ভেবে চলেছিল। কেসটা নিয়ে এসে যে এখনো ভেবে চলেছে সেটা আমি বুঝতে পারছিলাম। কিন্তু আসল অপরাধীর খোঁজ পাওয়া তো দূরের কথা, চুরিটা যে কি করে হলো সেটাই আমি এখনো বুঝে উঠতে পারিনি। নিখিলেশ কি কিছু বুঝতে পেরেছে? পরদিন সকালে নিখিলেশ আর আমি গিয়ে পৌঁছলাম সেই অ্যান্টিকের দোকানে, যেখান থেকে ওই ভদ্রলোক মূর্তিটা কিনেছিলেন। দোকানদার আমাদের দেখে হাসি মুখে বললেন, আরে আসুন স্যার, আসুন আসুন, কি লাগবে বলুন। এই মুহূর্তে আমাদের তেমন কিছু লাগবে না, তবে আপনার কাছ থেকে কয়েকটা কথা আমি জানতে এসেছিলাম। আসলে আপনাদের নিয়মিত একজন ক্রেতা রঞ্জিতবাবু এখান থেকে একটা নটরাজের মূর্তি কিনে নিয়ে গিয়েছিলেন বেশ বছরখানেক আগে। সে ব্যাপারে আপনি আমায় কিছু বলতে পারেন? দোকানদার আমাদের দিকে অদ্ভুতভাবে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপরে বলল, কেন বলুন তো স্যার, কিছু হয়েছে নাকি? আর আপনারা কি পুলিশের লোক? নিখিলেশ সবসময় বলে মাঝে মাঝে কেসের ব্যাপারে প্রয়োজন হলে মিথ্যে কথা বলা যেতেই পারে, তবে সেই মিথ্যেটা যেন এমন না হয় যাতে কারোর ক্ষতি হয়ে যায়। তাই নিখিলেশ অম্লান বদলে বলে বসল, হ্যাঁ, আসলে রঞ্জিতবাবুর কাছ থেকে মূর্তিটা চুরি হয়ে গেছে, আর কেসটা এখন পুলিশের হাতে রয়েছে। পুলিশের হয়ে আমি এই ব্যাপারটাই তদন্ত করছি। আসলে পুলিশ অফিসারের আসার কথা ছিল, কিন্তু তিনি একটা কাজে আটকে গেছেন, তাই আমায় পাঠালেন। রঞ্জিত বাবুর কথা বলছেন তো? ওই যার একটা কারখানা রয়েছে তিনি তো? মাঝে মাঝে আমাদের দোকানে আসেন, কিন্তু স্যার 1 বছর আগে তিনি কি নিয়ে গেছেন সেটার ব্যাপারে তো কিছু মনে পড়ছে না, একটু খুলে বললে। হ্যাঁ, ওটা আসলে নটরাজের মূর্তি। দোকানদার বেশ কিছুক্ষণ চিন্তা করার চেষ্টা করলো, তারপর হঠাৎ করেই বলল, হ্যাঁ স্যার, মনে আছে, তবে বছরখানেক তো এখনো হয়নি। তারপরেও মনে আছে, কারণ সেই মূর্তিটা নিয়ে রঞ্জিতবাবু আরেক ভদ্রলোকের মধ্যে বেশ কথা কাটাকাটি হয়েছিল। আসলে রঞ্জিতবাবুর মূর্তিটা যেমন পছন্দ হয়েছিল, তেমনি আরও একজন ভদ্রলোকেরও পছন্দ হয়েছিল। তবে রঞ্জিতবাবু নিয়মিত কাস্টমার স্যার, তাই ওনাকে ওই মূর্তিটা আমি দিই। ওই ভদ্রলোকের নাম যদ্দূর মনে হয় দীপঙ্কর ভট্টাচার্য। উনি মাঝে মাঝে আমার দোকানে আসেন। উনি ওই মূর্তিটা রঞ্জিতবাবুর কাছ থেকে কিনতেও চেয়েছিলেন। আমার মনে হয় তিনি রঞ্জিতবাবুর বাড়িতেও গিয়েছিলেন, কারণ রঞ্জিতবাবুর ঠিকানা তিনি আমার কাছ থেকে নিয়েছিলেন। আচ্ছা, এই দীপঙ্কর ভট্টাচার্যের ঠিকানাটা আপনি আমায় দিতে পারেন? না নিখিলেশবাবু, সেটা তো দিতে পারি না। ওই ভদ্রলোক আমার কাছে মাঝে মাঝে এলেও জিনিসপত্র যে খুব একটা কেনেন তা তো নয়। তার খুব পছন্দ হলে তখনই নেন। তবে আজই তার আসার কথা রয়েছে, তিনি কিছুক্ষণের মধ্যে এখানে চলে আসতে পারেন। আচ্ছা, আমরা দোকানেই থাকছি, আশেপাশে ঘুরে বেড়াচ্ছি। ওই ভদ্রলোক এলে আমায় একবার ইশারা করে দেবেন, আর ভুল করে ওনাকে বলবেন না যে আমরা মূর্তিটা খুঁজছি। পুলিশের ব্যাপার বুঝতেই পারছেন তো, শুধু শুধু নিজে জড়াবেন কেন? কথাটা বলে নিখিলেশ আর আমি দোকানের অন্যদিকে গিয়ে জিনিসপত্র দেখতে লাগলাম। দোকানে দেখার মতো কিংবা কেনার মতো জিনিসপত্র কিন্তু অনেক রয়েছে। পুরনো আমলের অনেক মূর্তি ছাড়াও আসবাবপত্র, এমনকি দেওয়ালে ঝুলিয়ে রাখার মতো পেন্টিং, সবই আমরা ঘুরে ফিরে দেখছি। একটু পরেই নিখিলেশ বলল, অমরজিৎ, তুমি এখানেই থাকো,
কথাটা বলে নিখিলেশ আর আমায় কোনো কথা বলার সুযোগ না দিয়ে দোকানের অন্য পাশে চলে গেল। আমি দেখতে পেলাম সেখানে এক ভদ্রলোক, রীতিমতো শার্ট প্যান্ট পরা, চোখে একটা চশমা, মাথার চুল পেছনের দিকে ব্যাক ব্রাশ করা। তিনি খুঁটিয়ে খুঁটিয়ে একটা মূর্তি দেখছেন। নিখিলেশ তার পাশে গিয়ে দাঁড়িয়ে তার সাথে কিছু কথাবার্তা বলল মনে হয়। ওই ভদ্রলোক তখন দোকানের চারপাশে একবার তাকালেন। তিনি যে খুব একটা রেগে উঠেছেন তা নয়। নিখিলেশ তার সাথে কথাবার্তা চালিয়ে যাচ্ছে। একটু পরেই নিখিলেশ দোকানের বাইরের দিকে চলে গেল। তারপর দেখি সেই ভদ্রলোক দোকানের বাইরে বেরিয়ে যাচ্ছেন। আমি বুঝতে পারলাম না আমার কি করা উচিত, কিন্তু মন এখানে থাকতে বলছে, তাই আমিও তার কথা মতো দোকানের ভেতরেই রয়ে গেলাম। একটু পরেই নিখিলেশ ভেতরে ফিরে এলো, কিন্তু সেই ভদ্রলোক কিন্তু আর ফিরে এলেন না। নিখিলেশ আমার কাছে এসে বলল, কাজ হয়েছে অমরজিৎ, চলো এবার বাড়ি যাই। তারপর দোকানদারটির দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ আপনাকে, পরে আপনাকে দু একটা কাজে লাগতে পারে, এখন চলি। নিখিলেশ আর আমি বাড়ি ফিরে এলাম। গোটা রাস্তা আমার মনের মধ্যে একটা ব্যাপার নিয়ে কৌতূহল বেড়েই চলেছিল। নিখিলেশের সাথে ওই ভদ্রলোকের মানে দীপঙ্কর ভট্টাচার্যের আসলে কি কথা হলো, আর নিখিলেশ যে বলল কাজ হয়েছে, কোন কাজের কথা সে বলছে? বাড়িতে ফিরে ঘরে ঢুকতেই আর থাকতে না পেরে বললাম, আচ্ছা নিখিলেশ, তোমার সাথে ওই দীপঙ্কর ভট্টাচার্যের কি কথা হলো, আর কাজ হয়ে গেছে মানে তুমি কি বলতে চাইলে বলো তো? তুমি কি বুঝতে পেরেছো মূর্তিটা কার কাছে আছে? অমরজিৎ, মাঝে মাঝে মিথ্যে কথায় অনেক কাজ হয়ে যায়, বুঝলে তো? মিথ্যে কথা এমনভাবে বলতে হবে যেন কেউ বুঝতেই না পারে যে তুমি মিথ্যা কথা বলছো। আর এসব কিছুর জন্য প্রথমে একটা ছোট্ট সূত্র রয়েছে, সেটা না হয় তোমায় অন্য কোনো এক সময় বলবো। এখন শুধু এটুকুই জেনে রাখো যে মূর্তিটা আসলে কার কাছে রয়েছে সেটা আমি জানতে পেরে গেছি। নিখিলেশের কথায় আমি অবাক হয়ে গেলাম। মূর্তিটা কিভাবে চুরি গেছে সেটাই আমি এখনো বুঝতে পারিনি। আরে নিখিলেশ মূর্তিটা কার কাছে আছে সেটা জানতে পেরে গেল। তাই বললাম, আচ্ছা একটা ব্যাপার আমায় বলো তো, মূর্তিটা চুরি গেল কিভাবে? ঘরের দরজা বন্ধ ছিল, আর সেই সময় কি মূর্তিটা চুরি গেছে, নাকি যখন বাড়িতে ওই কাজের লোকটি ছিল না তখন কোনোভাবে চোর এসে মূর্তিটা নিয়ে গেছে? এই কেসে চোরের ধৈর্যের কথা আমার অবশ্যই স্বীকার করতে হবে। চোর বাড়িতে এসেছিল দুবার। একবার এসেছিল আজ থেকে প্রায় 5 মাস আগে, তারপরে এসেছিল ওই চুরির দিন। তবে সেদিন চোর নিজে আসেনি, অন্য কাউকে ওই কাজে পাঠিয়েছিল। নিখিলেশের কথায় আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমি বুঝতে পারছিলাম যে নিখিলেশ এই মুহূর্তে আর কিছুই খুলে বলতে চাইছে না। সে ততক্ষণে চোখ বন্ধ করে চেয়ারে হেলা দিয়ে বসে রয়েছে। এখন আর নিখিলেশের মুখ থেকে একটা কথাও বার করা যাবে না, তাই আমি আর সেই চেষ্টাও করলাম না। বাথরুমের দিকে আমি এগিয়ে গেলাম। এদিকে আমার রহস্য উপন্যাসের কাজ মোটামুটি শেষ হয়ে এসেছে। এখনো 2-3 দিন আমার হাতে তেমন কোনো কাজ নেই, তাই নিখিলেশের সাথে সকালে বসে চায়ের কাপ হাতে নিয়ে কথা বলছিলাম। নিখিলেশের হাতে পুলিশের একটা কেস আসতে চলেছে। আসলে একটা খুন হয়েছে শহরে। সেই খুনের ব্যাপারে পুলিশ প্রথমে তদন্ত করছিল, কিন্তু পুলিশ কোনো সুরাহা করতে পারেনি। আশা করছিলাম কয়েকদিনের মধ্যেই পুলিশ নিখিলেশের সাহায্য নিতে চলে আসবে। তবে তার আগেই এই কেসটা যদি শেষ হয়ে যায় তাহলে ভালো হয়, কারণ একসাথে দুটো কেস নিখিলেশ কখনোই হাতে নেয়নি। নিখিলেশ বলে, সত্য অন্বেষণ করাটা আমার কাজ অমরজিৎ, আমার একটা নেশা কিংবা ভালো লাগাও বলতে পারো। আমি কখনোই একসাথে দুটোকে সাথে নিই না, তাতে কাজের অসুবিধা হয়। আর তুমি জানো, মাথা ঘামানোর মতো কেস ছাড়া আমি অন্য কেস নিই না, তাই একসাথে দুটো কেস নিলে আমার সমস্যায় পড়তে হয়। পরদিন সকালে আমরা বসে রয়েছি। এমন সময় রামদয়াল এসে খবর দিল এক ভদ্রলোক নিখিলেশের সাথে দেখা করতে এসেছেন। কথাটা শুনেই নিখিলেশের মুখে কেমন যেন হাসি ফুটল। নিখিলেশ রামদয়ালকে বলল, রামদয়াল, 3 কাপ চা নিয়ে আয়, আর ভদ্রলোককে ভিতরে পাঠিয়ে দে। ভদ্রলোক যখন আমাদের ঘরের দরজার পর্দা সরিয়ে ভেতরে এসে ঢুকলেন তখন আমি অবাক হয়ে গেলাম। আরে এই যে সমরকান্তি সান্যাল! ভদ্রলোকের সাথে একটা ছোট্ট লাল রঙের কাপড়ের ব্যাগ জাতীয় কিছু একটা। তিনি ঘরে ঢুকে নিখিলেশকে নমস্কার করে সামনের ফাঁকা চেয়ারে বসে সেই লাল ব্যাগটা সামনের টেবিলের ওপরে রাখলেন। তারপরে বললেন, নিখিলেশ বাবু, আপনি না বললে আমি তো জানতেই পারতাম না যে ওই মূর্তিটা নকল। আসলে সত্যি বলতে নিখিলেশ বাবু, কাজটা যে ঠিক হয়নি সেটা আমিও বুঝতে পেরেছিলাম।
আসলে মূর্তিটা আমার খুব পছন্দ হয়েছিল, তাই আর কি। অনেক কিছুই আমাদের পছন্দ হয় সমরকান্তি বাবু, যেগুলো আমাদের নয় সেগুলো আমরা নিয়ে নিতে পারি না, সেটা যে পথই হোক না কেন। কাজটা আপনি ভালো করেননি তা বলতে আমার কোনো দ্বিধা নেই, তবে আমি আপনাকে একটা সুযোগ দিচ্ছি। আমি রঞ্জিত বাবুকে এই মূর্তিটা ফেরত দিয়ে দেব। আপনাকে এটা নিয়ে কোনো সমস্যায় পড়তে হবে না, আর তিনি জানতেও পারবেন না তার এই নকল মূর্তিটা চুরি হয়েছে। আসলে রঞ্জিত বাবুর বাড়িতে যে সমস্ত জিনিসপত্র রয়েছে তার অধিকাংশই আসলে একটা রেপ্লিকা। তিনি আসল জিনিসটা ব্যাংকের ভোল্টে রাখেন, নকল জিনিসগুলো বাড়িতে সাজিয়ে রেখে সবাইকে দেখান। একটা কথা আপনি ভেবে বলুন না, রঞ্জিত বাবুর বাড়িতে কোনো দারোয়ান নেই, তার বাড়িতে অতিরিক্ত রক্ষণাবেক্ষণের তেমন কোনো ব্যবস্থা নেই, এমন দামি জিনিস তিনি এভাবে খোলা রেখে দেবেন? আপনাকে অনেক 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 ধন্যবাদ নিখিলেশ বাবু। আপনার নাম অনেক শুনেছিলাম। কাল যখন আপনার সাথে পরিচয় হয় তখন সত্যি বলতে আমি একটু ভয় পেয়েছিলাম, আর তাই আপনার সাথে অমন ব্যবহার করে ফেলেছি। কিছু মনে করবেন না, আমি জিনিসটা ফেরত দিয়ে যাচ্ছি। কিন্তু চুরিটা কিভাবে করেছিলেন বলুন তো? ওই জানলাটা দিয়ে? নিখিলেশের কথায় সমরকান্তিবাবু অবাক হয়। নিখিলেশ এদের কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর সামান্য হেসে বললেন, হ্যাঁ নিখিলেশ বাবু, আসলে মাস কয়েক আগেই যখন আমি তার বাড়িতে মূর্তিগুলো দেখতে গিয়েছিলাম তখনই আমার চোখে পড়ে ওই জানালাটার কবজা সামান্য ঢিলে ঢালা। ওই কবজাটা সব সময় সঠিকভাবে লাগানো যায় না। আমি কাজের লোকটিকে জানালাটার কথা বলি, সে অনেক চেষ্টা করেও উপরের ছিটকিনিটা লাগাতে পারেনি। তখনই আমি বুঝতে পারি আসলে জানালাটা শুধু ভেজানোই থাকে, কিন্তু ওই জানালা থেকে অত দূরে টেবিলের ওপর মূর্তিটা আনা সম্ভব নয়। বলুন তো নিখিলেশ বাবু, আমি ওই মূর্তিটা ওখান থেকে কিভাবে সরিয়েছিলাম? নিখিলেশ আর সমরকান্তিবাবু দুজনের দিকে তাকিয়ে রয়েছে। এ যেন শিয়ানে শিয়ানে টক্কর চলছে। শুধু আমি অবাক হয়ে দুজনের মাঝখানে বসে চুপচাপ ভাবতে লাগলাম, নিখিলেশ কি বলতে পারবে মূর্তিটা কিভাবে চুরি হয়েছিল? আমি তো নিজেই এখনো বুঝতে পারছি না। এদিকে সমরকান্তে বলে দিয়েছেন মূর্তিটা জানালা থেকে চুরি হয়েছে, কিন্তু অত দূর থেকে কেউ হাত বাড়িয়ে মূর্তি নেবে কি করে? আপনি নিশ্চয়ই মূর্তিটা ওই দোকানে হাতে নিয়ে দেখেছিলেন। আমি বুঝতে পেরেছিলাম ওই মূর্তিটার মধ্যে পিতলের সাথে লোহা মেশানো রয়েছে। মাঝে মাঝে সংকর ধাতু দিয়ে কিছু মূর্তি তৈরি করা হয়, ওই মূর্তিটাও ছিল তেমনই। আসলে ওই মূর্তিটা বোধহয় এমন ধরনের ছিল যে মূর্তির ভেতরটা লোহার খরচ থাকে, তারপরে বাইরেটা পেট্রোল দিয়ে তৈরি করা হয়। ওই মূর্তিটাও তেমনই ছিল। আমি রঞ্জিত বাবুর কাছ থেকে জানতে পেরেছি মূর্তিটা বেশ ভারী ছিল। আপনি যখন ও বাড়িতে গিয়েছিলেন তখনই আপনি ব্যাপারটা মনে মনে ভেবে রেখেছিলেন ওই জানলাটা দেখে, কিন্তু ইতিমধ্যে কোনো কিছু করলে আপনার উপর সন্দেহ করা যেতে পারে, তাই আপনি সেই কাজটা করেননি। আপনি জানতেন রঞ্জিত বাবুর কাছে মাঝে মাঝে অনেকে আসে মূর্তি দেখতে, তাই আপনি অপেক্ষা করেছিলেন। এর মধ্যে আপনাকে মাস দুয়েকের জন্য শহর ছেড়ে কোথাও যেতে হয়। আপনার ব্যাপারে আমি কাল খোঁজ নিয়েছি, আর তাই আপনিও কাজটা করতে পারেননি। এখন যখন ফিরে এসেছিলেন তখন আপনি কিছুটা সময় নেন ভালো করে ব্যাপারটা বোঝার জন্য, আর তার মধ্যে আপনি হয়তো জানতে পেরেছিলেন যে দীপঙ্কর বাবু রঞ্জিত বাবুর বাড়িতে গিয়েছিল মূর্তিটা দেখতে। তারপরেই আপনি আপনার পরিকল্পনা মতো একজনকে পাঠানো বাড়িতে। তার কাছে একটা বেশ ভারী পাওয়ারের চুম্বক ছিল। সেই চুম্বক একটা লাঠির মাথায় লাগিয়ে নিলেই ওই জানলা থেকে টেবিল পর্যন্ত অনায়াসে সেটা চলে যাবে। আর চুম্বকে বাঁধিয়ে মূর্তিটা নিয়ে আসা খুব একটা কঠিন কাজ নয়। পেছনের বড় গাছ বেয়ে উঠে নিচের জানলার কোণা থেকে একটু লম্বা মানুষদের পক্ষে ওই কাজটা করা সম্ভব, কারণ জানলাটা বেশ বড়। আমার মনে হয় কাজটা এভাবেই হয়েছে। আশা করি এর বাইরে আর কোনো কিছু হতে পারে বলে আমার মনে হয় না। সমরকান্তি অবাক হয়ে নিখিলেশের দিকে তাকিয়েছিলেন। এবার আগের মতোই সামান্য হেসে বললেন, আপনার কথাটা যে মিথ্যে নয় তা আমি বাধ্য হয়েই বলছি। ওভাবেই মূর্তিটা আমি চুরি করেছিলাম। পরিকল্পনাটা আমার মাথায় আগেই এসেছিল, তবে কাজের জন্য আমায় চলে যেতে হয়েছিল, তাই ফিরে এসে একটু সময় নিয়ে কাজটা করি, যাতে সন্দেহ অন্য কারোর উপরে গিয়ে পড়ে। কিন্তু এক্ষেত্রে আমায় সাহায্য করেছিল ওই জানালাটার ওই ছিটকিনিটা। ওটা সরানোর কথা রঞ্জিত বাবু ভাবেননি। আসলে কিছু কিছু মানুষ দেখবেন একটু খামখেয়ালি। রঞ্জিত বাবুকে আমি সেই পর্যায়ে ফেলি। রঞ্জিত বাবুর কাছে না থেকে মূর্তিটা আমার কাছে থাকলে হয়তো আরো বেশি যত্নে থাকতো। কিন্তু আপনার কথাটাই ঠিক নিখিলেশ বাবু, যা অন্যের তা অন্যের থাকতে দেওয়াটাই ঠিক। সেই জিনিসে লোভ করা উচিত নয়। আপনি আমার চোখ খুলে দিয়েছেন নিখিলেশ বাবু। আমি আপনার কাছে আমার অন্যায় স্বীকার করছি।
আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ রঞ্জিত বাবুর কাছে গিয়ে ক্ষমা চাওয়াটা আমি ঠিক করতে পারবো না। কিন্তু আপনি রঞ্জিত বাবুকে দয়া করে আমার নামটা বলবেন না। আমি পরে তার সাথে একবার দেখা করে নেব অবশ্যই, বুঝতেই পারছেন। এ বিষয় নিয়ে অযথা আপনাকে চিন্তা করতে হবে না সমরকান্তি বাবু। আমি রঞ্জিত বাবুকে এই বিষয়ে কিছুই বলবো না। তিনি মূর্তিটা মানে রেপ্লিকাটা ফেরত পেয়ে গেলেই হলো। ব্যাপারটা পুলিশ পর্যন্ত গড়াতে আমি দেব না। আপনার চিন্তা করার কোনো কারণ নেই। তবে পরের বার থেকে একটু বিষয়টা মনে রাখবেন। সমরকান্তি নিখিলেশকে ধন্যবাদ দিয়ে আরও একবার নমস্কার করে বেরিয়ে গেলেন। সামনে রাখা লাল ব্যাগের মধ্যে মূর্তিটা ছিল। নিখিলেশ ব্যাগটা হাতে তুলে নিয়ে মূর্তিটা বার করতেই আমি দেখতে পেলাম আসলে মূর্তিটা সত্যি নটরাজের, তবে মূর্তিটা বেশ ভারী। সেটা হাতে নিতেই তা বোঝা গেল। নিখিলেশ বলল, সমরকান্তি বাবু যদি আমার কাছে সমস্তটা স্বীকার না করতেন তাহলে তাকে অপরাধী হিসেবে সাব্যস্ত করা আমার কাছে খুব একটা সহজ ছিল না। অবশ্য তার বাড়ি সার্চ করলে মূর্তিটা বেরিয়ে পড়তো, কিন্তু কাজটা সহজ হতো না পুলিশের সাহায্য নেওয়ার পরেও। তুমি সমরকান্তি বাবুকে কি বলেছিলে এই মূর্তিটা নকল? আমি প্রথমে সমরকান্তি বাবুকে বলেছিলাম যে একটা নটরাজের মূর্তি রঞ্জিত বাবুর বাড়ি থেকে চুরি গেছে, তবে যেটা চুরি গেছে সেটা একটা রেপ্লিকা। সেই ব্যাপারে আমি তদন্ত করে চলেছি। তা শুনে সমরকান্তি বাবু একটু রেগে গিয়েছিলেন। পরে আমি ওনাকে ব্যাপারটা ভালো করে বুঝিয়ে বলতেই তিনি একটু শান্ত হন। তোমার মনে আছে সমরকান্তি বাবু দোকানের বাইরে এসে আমার সাথে কথা বলেছিলেন। আমি তখনই বুঝতে পেরেছিলাম তিনি আমার কথা বিশ্বাস করতে শুরু করেছেন। তখনই আমার কাজটা সহজ হয়ে যায়। আর তারপরে কি হলো সেটা তো তুমি নিজের চোখেই দেখতে পাচ্ছ। আমাদের সামনে টেবিলের উপর দাঁড় করানো রয়েছে সেই শঙ্কর ধাতুর মূর্তিটা। তবে কোনো মূর্তির খোঁজ যে লোহার হয় আর তার উপরে পেতল চাপানো থাকে এটা কিন্তু আমি এই প্রথমবার জানতে পারলাম। তবে নিখিলেশ বুঝিয়ে বলল, অনেক সময় মূর্তি ভারী করার জন্য এই কাজটা করা হয়ে থাকে। তবে সেক্ষেত্রে লোহা কিংবা অন্য ধাতু কিভাবে মেশানো হবে তা নির্ভর করে মূর্তির ওপর। ওই জানলাটা দেখে আর মূর্তিটার কথা শুনে আমি রঞ্জিত বাবুকে একবার জিজ্ঞাসা করেছিলাম মূর্তিটা কি খুব ভারী ছিল। তোমার হয়তো মনে আছে। আর তখনই আমার সন্দেহটা হয়েছিল। এবার রঞ্জিত বাবুকে তুমি কি বলবে? সমরকান্তি বাবু তো বলে গেলেন তার নাম ভদ্রলোকে না বলতে। তাহলে আজ বিকেলে যখন রঞ্জিত বাবুর বাড়ি যাব তখনই দেখতে পাবে। সেদিন বিকেলে নিখিলেশ আর আমি মূর্তিটা নিয়ে গেলাম রঞ্জিত বাবুর বাড়িতে। রঞ্জিত বাবু কিন্তু মূর্তিটা পেয়ে বেশ খুশি হলেন। মূর্তিটা বসার ঘরে টেবিলের ওপরে রেখে বললেন, সত্যি বলতে কি নিখিলেশ বাবু, আমি তো মূর্তিটার আশা ছেড়েই দিয়েছিলাম। আমি ভেবেছিলাম ওটা আর খুঁজে পাওয়া যাবে না, কিন্তু এই কঠিন কাজটা আপনি করলেন কি করে বলুন তো? এই কেসে আমার সাহায্য করেছে আপনার ওই মূর্তির ঘরের জানলাটা। ওই জানলার ছিটকিনিটা বেশ টাইট ছিল। আপনি হয়তো খেয়াল করেননি, আমি জানলাটার দিকে যখন এগিয়ে গিয়ে বাইরে দেখেছিলাম তখন ছিটকিনিটা ধরে একবার নাড়াচাড়া করছিলাম। আমি বুঝতে পেরেছিলাম ওটা কাজ করে না। আপনি বোধহয় সেদিনটা খেয়াল করেননি কিংবা ব্যাপারটা এত গুরুত্ব দেননি, কারণ আপনার ধারণা ছিল জানলা থেকে অনেকটা দূরে টেবিল, তাই জানলা থেকে কেউ কিছু বের করে নিতে পারবে না। সে কি, মূর্তিটা কি ওই জানলা থেকে বের করে নেওয়া হয়েছিল? কিন্তু কিন্তু সেটা কি করে হয় এত দূর থেকে? সে বিষয়টা আমি আপনাকে বলতে পারবো না। আসলে আমার এই পেশায় কিছু নিয়ম থাকে। আমরা তদন্তের সময় কিছু মক্কেলকে খুলে বলি না। আপনার মূর্তি আপনি খুঁজে পেয়ে গেছেন, আমাদের কাজ শেষ। এবার আমি চলি। দাঁড়ান দাঁড়ান নিখিলেশ বাবু, আসল কথাটাই তো আপনি বললেন না। এই মূর্তিটা চুরি করেছিল কে? ভদ্রলোকের নাম ঠিকানা জানি না, তবে ভদ্রলোক আপনার মতোই অ্যান্টিক সংগ্রহ করেন। তবে আপনি যেমন আপনার সংগ্রহ করা জিনিসগুলো অযত্নে রাখেন, সেই ভদ্রলোক কিন্তু তেমন করেন না। তিনি বেশ যত্নেই রাখেন। এই মূর্তিটা দেখতে তিনি আপনার বাড়িতেও এসেছিলেন, আর তখনই চুরির পরিকল্পনাটা করেন। তারপর সময় মতো চুরিটা করে বসেন। তবে তাকে আমি একটা মিথ্যা কথা বলেছি। রঞ্জিত বাবু অবাক হয়ে ব্যোমকেশের দিকে তাকিয়ে রইলেন। তিনি হয়তো ভাবছিলেন নিখিলেশ ঠিক কি মিথ্যে কথা বলছে। আমি সেই ভদ্রলোককে বলেছি যে এই মূর্তিটা আসল মূর্তিটার একটা রেপ্লিকা। আপনার আসল মূর্তিটা ব্যাংকের ভোল্টে রাখা আছে। সে ভুল করে আপনার কাছ থেকে নকল মূর্তিটা চুরি করে নিয়ে গেছে। তবে সত্যি বলতে সে আমার কথাটা বিশ্বাস করেছে যে আপনার মূর্তিটা চুরি করেছিল। সেই ভদ্রলোক খুব একটা খারাপ বলে আমার মনে হলো না। তিনি হয়তো মূর্তিটা একটু বেশি পছন্দ করে ফেলেছিলেন, আর পছন্দের জিনিসের ক্ষেত্রে মানুষ মাঝে মাঝে ভুল করে বসে, তাই তিনিও করেছিলেন সেটাই। তবে তিনি আপনার মূর্তি ফিরিয়ে দিয়েছেন, এটাই হয়তো আপনার সবচেয়ে বড় পাওনা। এবার থেকে একটু রক্ষণাবেক্ষণ করবেন। যদি মূর্তি চুরি হয় তখন কিন্তু আর সেটা উদ্ধার করা সহজ হবে না।
ব্যোমকেশের কথায় ভদ্রলোকের মুখটা কেমন যেন ম্লান হলো। তিনি একটু শান্ত স্বরেই বললেন, আপনি ঠিকই বলেছেন নিখিলেশবাবু। আসলে শখে আমি জিনিসপত্রগুলো সংগ্রহ করলেও সেগুলোকে খুব একটা যত্নে রাখা হয় না, আর কাজের লোকই ওগুলো পরিষ্কার করে মাঝে মাঝে। তবে আমি নিজে আর সে সমস্ত কিছু করি না। তবে এবার আমার ভালো শিক্ষা হলো, এবার থেকে আমি সমস্ত দিকটাই নজর রাখব। আমরা চলে আসার জন্য উঠে দাঁড়িয়েছি, এমন সময় ভদ্রলোক বললেন, নিখিলেশবাবু একটু দাঁড়িয়ে যান। আপনি আসবেন আর মূর্তিটা পেয়ে গেছেন সেটা শুনেই আমি আপনার পারিশ্রমিকের টাকাটা গুছিয়ে রেখেছি। জানি আপনার মতো মানুষকে পারিশ্রমিক দেওয়ার ক্ষমতা আমার নেই, তবুও সামান্য কিছু একটু দাঁড়ান। নিখিলেশ ঘরের মধ্যে এদিকে ওদিকে তাকিয়ে দেখতে লাগলো। আমি চুপ করে বাইরের দিকে তাকিয়ে রইলাম। একটা প্রশ্ন বারবার আমার মাথায় ঘুরে ফিরে আসছিল। একটু পরেই রঞ্জিতবাবু এসে একটা সাদা খাম নিখিলেশের হাতে তুলে দিল। নিখিলেশ অদ্ভুত কায়দায় সেই খামটা নিয়ে ধন্যবাদ বলে বাইরে চলে এলো। ভদ্রলোক আমাদের সঙ্গে বাড়ির বাইরে পর্যন্ত এলেন। রাস্তায় নেমে নিখিলেশকে বললাম, আচ্ছা নিখিলেশ, ওই ভদ্রলোক মানে সমরকান্তি সান্যাল, উনি যদি তোমার কথা বিশ্বাস না করত, তিনি যদি অস্বীকার করতেন যে তিনি মূর্তিটা নেননি, তাহলে তুমি কি করতে? তাহলে কেসটা সমাধান করতে আরো একটু দেরি হতো। তবে একটা না একটা রাস্তা ঠিক বেরিয়ে আসতো অমরজিৎ, ঠিক বেরিয়ে আসতো। নিখিলেশের কথা আমি অস্বীকার করতে পারলাম না, কারণ এর চেয়েও বেশি কঠিন কেস নিখিলেশকে আমি সমাধান করতে দেখেছি। কেসের সময় কতটা লাগবে তা নির্ভর করে কেসটা কতটা কঠিন কতটা সহজ তার উপরে। কিন্তু নিখিলেশ বক্সী সমাধান করতে পারেনি এমন কেসের সংখ্যা হাতে গোনা দু একটা ছাড়া আমার তো মনে পড়ে না। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক সুকান্ত দাসের কলমে হারানো মূর্তির রহস্য। তাহলে কেমন লাগলো আমাদের আজকের নিবেদন? কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আর প্রতি সপ্তাহে দারুণ দারুণ সব গল্প শুনতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।